শেখ হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি, আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ দিব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিতর্কিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা, এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। যদি তাকে সেফ এক্সিট দেওয়ার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের সকল আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় অবতীর্ণ হতে বাধ্য হব। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বিষয় বলি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, বিষয়টি নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, কিন্তু শুধু পদত্যাগ করছে আর তাই সব শেষ হয়ে গেছে তা কিন্তু হয় নাই ভাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করছে আজকে আর সব শেষ হয়ে গেল তা কিন্তু নয়। হ্যাঁ, অনেক কিছু এখনো বাকি আছে। তার আগে একটা কথা বলে নেই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যিনি মা বা তাকে যিনি এই রাষ্ট্রপতিতে বসিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা, এই শেখ হাসিনা গণধর্ষণের শিকার হয়েছে। আমি জানি এই কথাটা শুনে আপনারা অবাক হচ্ছেন, কি রে ভাই, মাথাটা কি হ্যাং হয়ে গেল না পাগল হয়ে গেল? এই বুড়া বয়সে কি গণধর্ষণের শিকার হয় কেউ? আর এই বুড়া বয়সে একটা মানুষকে কে গণধর্ষণ করবে ভাই? বুড়া বয়সে হয় নাই, পাকিস্তান আমলে সে এবং তার বোন শেখ রেহেনা এবং তার মা ফজিলাতুন্নেসা, এই তিনজন গণধর্ষণের শিকার হয়েছিল। সেটার প্রমাণ অবশেষে মিলেছে। আমি এটা প্রমাণ দেব না, প্রমাণ দিবে একজন। তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। একদম ভিডিওর শুরুতে ছোট্ট একটা ক্লিপ দেখেছেন না, সেই ভিডিওর আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার বক্তব্যটি অবশ্যই আপনারা শুনে যাবেন। সে প্রমাণ দেবে আওয়ামী লীগের তথ্য থেকে সে নাকি বের করেছে যে আসলে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা শেখ ফজিলাতুন্নেসা, তাদের তিনজনকে পাকিস্তানি বাহিনী গণধর্ষণ করেছিল। এবার আসুন আমরা আর এক আলোচনায়, সেটা হলো শাহাবুদ্দিন চুপ্পু আজকে পদত্যাগ করেছে। গত দুদিন আগে জুলকারনাইন সায়ের তিনি একটা পোস্ট করেছিল যে অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তারপর থেকে এটা আলোচনা সমালোচনায় আসে। সর্বশেষ আজকে শুক্রবার মেজর হাফিজ সাহেব, বর্তমান স্পিকার, তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি পদত্যাগ করেন। তারপরে বর্তমানে অস্থায়ী হিসাবে রাষ্ট্রপতি রয়েছেন আমাদের মেজর হাফিজ সাহেব। আচ্ছা, এবার আসুন, তিনি পদত্যাগ করছে বলে কি সবকিছু শেষ হয়ে গেছে? না, এখন আবার রাজপথে নেমে এসেছে জুলাই যোদ্ধারা, রাজপথে নেমে এসেছে এনসিপির নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা। কেন নেমে এসেছে? এখন শুধু সে যে পদত্যাগ করলো আর সবকিছু খালাস হয়ে গেল তা না, এখন তারা বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সবকিছু টেনে বের করতে হবে। দর্শক শ্রোতা, এজন্যই তাকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে, কারণ শেখ হাসিনার আমলে সে শেখ হাসিনারই একজন মদদে বসানো একজন রাষ্ট্রপতি, এবং জুলাই অভ্যুত্থানে যতগুলো মানুষ মেরেছে শেখ হাসিনা, তার সাথে জড়িত আছে এই বর্তমান যিনি রাষ্ট্রপতি ছিল, এখন তো সাবেক হয়ে গেছে, তো শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তার সাথে জড়িত আছে। এটা কিন্তু সাধারণ জনতা এবং এনসিপি নেতাকর্মীরা বলেন বা জুলাই যোদ্ধারা বলেন, তাদের কিন্তু এটা দাবি। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকারের কি করতে হবে? গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে অনেক কিছুই হয়তো বেরিয়ে আসবে। দর্শক, অন্যদিকে হাদির বন্ধু জাবের, তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছে জাবের, যে এই রাষ্ট্রপতিকে সেফ এক্সিট দেওয়া যাবে না। যদি কেউ সেফ এক্সিট দেয় তাহলে কিন্তু এই সরকারের উপরে চড়াও হবে জনগণ, বা আমরা মাঠে নামবো, এমন হুঁশিয়ারিও কিন্তু দিয়েছে বর্তমান সরকারকে। দর্শক, হঠাৎ করে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন পদত্যাগ করলো? কারণ যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন তার কিন্তু পদত্যাগের দাবি উঠেছিল। তারপরে মাঝখানে আবার পদত্যাগের দাবি উঠেছিল। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি উঠেছিল এবং মিছিল মিটিং হয়েছিল। তারপরেও সে পদত্যাগ করেনি, কিন্তু হঠাৎ করেই কেন পদত্যাগ করলো? পদত্যাগ করার এই যে কিছুদিন পূর্বে কিন্তু তিনি লন্ডনে গিয়েছিল অসুস্থতার কথা বলে। এখন তো বেরিয়ে আসতেছে লন্ডনে গিয়ে প্রতিনিয়ত শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছে, এবং ফোনে কথা বলে শেখ হাসিনার সাথে পরামর্শ করেই নাকি এই পদত্যাগটা করলো। যদি শেখ হাসিনার সাথে কথা বলে এই পদত্যাগটা করে থাকে শাহাবুদ্দিন চুপ্পু, তাহলে নিশ্চয়ই কিন্তু ডাল মে কুছ কালা হে, এর ভিতরে কিন্তু অনেক ভেজাল রয়েছে, অনেক সমস্যা রয়েছে।
যদি আসলেই শেখ হাসিনার সাথে কথা বলার কারণেই যদি বা কথা বলেই যদি পদত্যাগটা করে, তাহলে আমাদের মনে হয় যে এই রাষ্ট্রপতি সাহেবকে একটু আদর আপ্যায়ন করে জেলখানায় নিয়ে যেয়ে একটু জিজ্ঞাসাবাদ করার দরকার। তা না হলে কিন্তু বড় মুসিবত হয়ে যেতে পারে। কারণ শেখ হাসিনা ওখান থেকে যদি অর্ডার দেয় যে আপনি পদত্যাগ করেন, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে বা কোনো কিছু একটা পরিকল্পনা করছে তারা। তো অবশ্যই এই বিষয়টি আসলে মানে মানে যাচাই বাছাই করে দেখার দরকার আছে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক, কথা না বাড়াই বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনলে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক গোপন তথ্যগুলো বেরিয়ে আসছে। তো চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ দিব। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসাকেও পাকিস্তান সেনাবাহিনী করছে। এখন আপনারা আমার কাছে প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দিতেছি। একবারে আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ করে দিতেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারবেন। 1971 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন যুদ্ধ হয়, তখন শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের পরিবার কোথায় ছিল আপনারা জানেন? শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং শেখ হাসিনা, শেখ রেহেনা আর ফজিলাতুন নেসাকে গ্রেপ্তার করে ধানমন্ডি 32-এ পাকিস্তানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়। তার মানে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে ধানমন্ডি 32-এ ছিল। কথাটা মনে রাখেন। এখন আপনারা আমাকে বলবেন যে ধানমন্ডি 32-এ পাকিস্তান সেনাবাহিনীদের সাথে তারা ছিল, তাই বলে কি তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীরা করছে? জি, করছে। এখন আওয়ামী লীগের লেখা ইতিহাস একটু দেখি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তার মানে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানে আইসা আমাদের মা বোনদেরকে ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছে। চিন্তা করেন, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের মা বোনের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে। আর সেই জায়গায় শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা ধানমন্ডি 32-এ ধরাই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। তো পাকিস্তান সেনাবাহিনীরা মেয়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে আসতেছে, আর শেখ হাসিনা, শেখ রেহেনা যেখানে ধরাই ছিল তাদের সাথে কি কুতকুত খেলছে, পুতুল খেলা খেলছে, তাদেরকে ইজি ছাইরা দিছে, কিছু করে নাই। এইটা আপনারা কিভাবে চিন্তা ভাবনা করেন? এখন আওয়ামী লীগের লোকজন সেটা মানবে কিনা জানি না। আমি আরেকটা উদাহরণ দেই, আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে উদাহরণ দেই। আওয়ামী লীগের লেখা ইতিহাসে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ডাক দিছে, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার ডাকে হাজার হাজার মুক্তিযোদ্ধারা ঝাঁপে পড়ছে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। এই ইতিহাস থেকে বোঝা যায় পশ্চিম পাকিস্তানের একমাত্র বড় এবং প্রধান শত্রু ছিল শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? একটু মাঝে মাঝে ঠিক বললেন। এখন শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রধান এবং বড় শত্রু। পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের নিরীহ মা বোনদেরকে ছাড়ে নাই। আর সবচেয়ে বড় শত্রু শেখ মুজিবুর রহমানের 2 মেয়ের কি পাকিস্তানের সেনাবাহিনীরা ছাড়া দিছে? কিছু করে নাই, তাদের মধ্যে রাখছিল না। এখন আপনারা বলেন করছে কিনা? আরেকটা যুক্তি দেই। ধরেন একজন মানুষ আপনাকে মারার জন্য 10 জন মানুষকে নিয়ে আসছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি ওই 10 জনকে মেরে তাড়াই দিচ্ছেন। এরপরে যে ওই 10 জনকে ডেকা নিয়ে আসছে আপনাকে মারার জন্য, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কেউ ছেড়ে দিবে? আমি হলে ছেড়ে দিব? কেউ ছেড়ে দিবে না। আমি বলবো যে তুই বড় অপরাধী, তুই ওই 10 জনকে ডেকা নিয়ে আসছিস আমাকে মারার জন্য, তাই ওই 10 জনের শাস্তি যা হয়েছে তার চেয়ে তোর ডবল শাস্তি হবে। কথা কিন্তু এরকমই হবে। অর্থাৎ আপনাকে মারার জন্য যে 10 জন মানুষকে নিয়ে আসছে আপনিও তাকে ছাড়বেন না। তাহলে যে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ করার জন্য যুদ্ধের ডাক দিল, যে হলো এই যুদ্ধের নায়ক, যে স্বাধীনতার ঘোষণা দিল, যে স্বাধীনতার ডাক দিল, সেই শেখ মুজিবুর রহমানকে কি ওই পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে দিবে? তার পরিবারকে ছেড়ে দিবে? নিরীহ মা বোনদের ছেড়ে দেয় নাই। আর শেখ মুজিবুরের 2 সুন্দরী কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানাকে কি ছেড়ে দিবে? এটা আপনারা মনে করেন? এখন আপনারা যুক্তি দিয়ে আমাকে বুঝান, আসলে কি ছেড়ে দিছে না করছে? এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে যুদ্ধের সময় শেখ হাসিনা কিন্তু অন্তঃসত্ত্বা ছিল। শেখ হাসিনার পেটে ছিল সজীব অজের জয়। অর্থাৎ শেখ হাসিনার সাথে পাকিস্তান সেনাবাহিনীরা কিছু করেছে অনেক কষ্টের বিনিময়ে। শেখ হাসিনার কিন্তু অনেক কষ্ট হয়েছে, শেখ রেহানার কিন্তু কষ্ট হয় নাই, এবং তাদের মা ফজিলাতুন নেসারও কিন্তু কষ্ট হয় নাই। তারা পাকিস্তান সেনাবাহিনীদের সাথে ইচ্ছা করেই ছিল, কিন্তু শেখ হাসিনা ইচ্ছা করেছিল না। এখন এই যে শেখ হাসিনা, শেখ রেহানা এবং ফজিলাতুন নেসার যে সম্ভ্রম নষ্ট হলো, এটা কি আসলে খারাপ কোনো দিক? না, এটা ভালো দিক। তাদের সম্ভ্রমের বিনিময়ে, তাদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আওয়ামী লীগের গর্ব করে বলা উচিত। যেভাবে আমরা গর্ব করে বলি যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একই সাথে এই 2 লক্ষের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানাও আছে। এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের গর্ব করে বলা উচিত যে আমাদের নেত্রীর ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা কেন এটা এতদিন গোপন করে রাখছিল আমি জানি না, কিন্তু আমি সেটা আজকে ফাঁস করে দিলাম। এখন ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলি। আওয়ামী লীগের এতিম ছেলে মেয়ে যারা বাংলাদেশে আছেন তারা কি রাগ করলেন? রাগ করে লাভ নাই।
আপনারা আমার ভিডিওর নিচে আইসা কমেন্টে সুন্দর সুন্দর মন্তব্য করেন, মেসেঞ্জারে সুন্দর সুন্দর ভয়েস পাঠান, তার প্রতি উত্তর দিয়ে দিলাম। আপনারা যদি পারেন যুক্তি দিয়ে আমাকে বুঝাবেন যে না, শেখ হাসিনা বা শেখ রেহেনাকে ওই পাকিস্তান সেনাবাহিনীরা কিছু করে নাই, যুক্তি দিয়ে বুঝাবেন, কারণ আপনারা তো যুক্তি বোঝেন না। আর এই তথ্যটা আমি ফাঁস করতাম না, বলতামও না। এটা বলার কারণ কি জানেন? আপনারা আমাকে এই যে কমেন্টে সুন্দর সুন্দর মন্তব্য করেন, শুধু এই ঘটনা না, আওয়ামী লীগের শাসন আমল সময়ে, অর্থাৎ এই 16-17 বছর ধরে আওয়ামী লীগের নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের কথা বাদ দেন, সংসদে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কোনো কুরুচিপূর্ণ শব্দ নাই যেটা তারা ব্যবহার করে নাই। এখন তারেক রহমান খুব ভদ্র মানুষ, বিএনপির নেতাকর্মীরা, বিএনপির এমপি মন্ত্রীরা অনেক ভদ্র, বিধায় সংসদে শেখ হাসিনা শেখ মুজিবের পরিবারকে নিয়ে আজে বাজে কোনো কথা বলে না, তাদেরকে নিয়ে কোনো কথাই বলে না। সেই জায়গায় আমি আপনি যদি হতাম তাহলে একবারে ধুয়ে দিতাম। বুঝতে পারছি এই কথাটা কেন বললাম? আওয়ামী লীগের এক প্রতিমন্ত্রী ছিল না টাকলা মুরাদ, এই টাকলা মুরাদ তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানকেও আজে বাজে কথা বলতে দ্বিধাবোধ করে নাই। এই আওয়ামী লীগকে যদি আপনারা মানুষ মনে করেন, এই আওয়ামী লীগকে যদি আপনারা সাপোর্ট করেন, এখন পর্যন্ত যদি জয় বাংলা স্লোগান দেন, তাহলে আপনাদেরকে মানুষ বইলা কেউ মনে করবে না। চিন্তা করেন, সংসদের মতো পবিত্র জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা শুরু থেকে শেষ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে, তার পরিবারকে নিয়ে কি পরিমাণ বাজে কথা বলছে। আমি তার অল্প একটু প্রতিশোধ নিলাম, হালকা প্রতিশোধ নিলাম আর কি। তারপরেও আমি তো মিথ্যা বলি নাই, যুক্তি দিয়ে বলছি। পারলে আপনারা এই যুক্তিটা খুন্ডান, পারলে আপনারা এই যুক্তিটা খুন্ডা আমার কাছে বলেন যে না, আপনার এই যুক্তি এটা হবে না, এই যুক্তি এইভাবে হবে। যদি পারেন তাহলে যুক্তি দিয়ে আমাকে বুঝাবেন। একটা মর্মান্তিক ঘটনা কিশোরগঞ্জের এক পুলিশ ভাই ওয়াকি টকিতে হঠাৎ মেসেজ আসে যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। দ্রুত বেগে উনি যায়, ডিউটি ওনার, স্পটে যায় দেখে যে বাচ্চাটা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পইরা আছে, সেটা তার নিজের সন্তান, ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ, ওই পুলিশ ভাইয়ের সন্তান, ওনার নাম শামসুল হক। আর এই দৃশ্যটা কেমন একবার চিন্তা করেন। উনি ডিউটিতে ছিল, ওনার ওয়াকি টকিতে খবর আসছে যে একটা ট্রাক বাচ্চাকে মাইরা দিছে রাস্তায়, একটা সিমেন্ট ভর্তি ট্রাক ছিল। দ্রুত বেগে ওইখানে গেছে, যাওয়ার পর দেখে ওনার নিজের সন্তান। কত কষ্টের ব্যাপারটা। আসলে কখন যে কি ঘটে যাবে কেউ জানে না। এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে এর মধ্যে মানুষের হাত নাই তো, তাই না? সব উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, সব ওনার খেলা। কিন্তু দেখেন, এই যে ছুপ্পু সাহেব আজকে বিদায় হলো, পুরো জাতি কিন্তু হাফ ছেড়া বাঁচলো। হ্যাঁ, কেমন জানি একটা বোঝার মতো ছিল। একবার চিন্তা করেন তো, শেখ হাসিনার বিচার হয়ে গেল, রায়ও হয়ে গেল, ঝুলানের রায় দিয়ে দিচ্ছে, এটা তো জানেন। অথচ শেখ হাসিনারই রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট বৈঠা রয়েছে একদম মাথার উপরে। তার মানে কি ভাবা যায়? এটা কোনো মিল হইলো ভাই? কোনো রকম মিল হইলো? এই যে জুলাইয়ের সময় আমরা এতবার চিৎকার করলাম, জুলাইয়ের পরের ঘটনা, সবাই কিন্তু বলতেছিল ওনারা সরাইয়া দেন, সরাইয়া দেন, সরাইয়া দেন। কেন জানি ওনারা সরাচ্ছিল না, বুঝলাম না। তবে না সরাক, একটা ঘটনা ঘটাইয়া দিছে ভাই, না সরাইয়া। কি সেটা জানেন? উনি যে একটা ব্যক্তিত্বহীন মানুষ, এটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এক এক সময় এক এক কথা বলছে। তো দেখেন, যখনই ডক্টর ইউনূস স্যার নির্বাচন দিয়ে ক্ষমতা বুঝাইয়া দিল, মনে হইল কি জানেন? ছুপ্পু সাহেবের ঈদ। হ্যাঁ, ওই নির্বাচনের 5-6 দিনের মধ্যেই একটা ইন্টারভিউ দিছিল, কার সাথে যেন, আমার মনে হয় মানব জমিন। হ্যাঁ, মানব জমিন বা অথবা ওই যে কালের কণ্ঠ হইতে পারে। ইন্টারভিউতে ওনাকে মনে হইতেছিল জানেন পোলাপানের মতো, ঈদ ঈদ খুশি খুশি। কারণ ওই ইন্টারভিউর মধ্যে উনি বলতেছে পোলাপানের মতো যে আমার না 18 মাস বন্দি করে রাখছে। ইউনূস স্যার কখনো বাইরে থেকে ঘুরে আসলে, বিদেশ যখন যাইতো, ওনার সাথে দেখা করতো না, আমার সাথে দেখা করতো না, আমার নামাজে ডাকতো না, বাইরে যাইতে দিত না, আমার বন্দি করে রাখছে। মানে এখন উনি মুক্ত, মানে বিএনপিকে পায়া উনি মুক্ত হয়ে গেছে। এটাই তো মিন করলো, তাই না? কিন্তু ওই বিএনপি কি করলো আপনার সাথে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতো, ওই যে মালয়েশিয়া গেছে, চীনে গেছে, ওইখান থেকে আইসা আপনার সাথে দেখা করছে? করে নাই। কেন করে নাই? তার মানে ডক্টর ইউনূস স্যার যাহা করিয়াছেন উনি তাহাই করিয়াছে। ওই ডক্টর ইউনূস স্যারের দেখানো পথেই তো উনি হাঁটিতেছে। নাইলে তো ভারতে যাওয়ার কথা ছিল, গেল কোথায়? মালয়েশিয়া এবং চীনে। দেখেন ভাই ব্রাদার, বিএনপি সমস্ত হেভিওয়েট যারা নেতা, বড় বড় নেতা, ওনারা কি বলতেছিল? এই খলিলুর রহমান উনি বিদেশি নাগরিক। হ্যাঁ, এই দেশের নাগরিক না উনি, উনার পাসপোর্ট বিদেশি, উনি কেন বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে থাকবে? এটা আমরা মাইনা নিব না, উনাকে পদত্যাগ করতেই হবে, এরকম বয়ান দিচ্ছিল না? এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে যখন নির্বাচন আসলো, আমরা কি দেখলাম? বর্তমানে বিএনপির মধ্যে যদি সবচেয়ে শক্তিশালী কোনো মন্ত্রী থাকে, শক্তিশালী বলতে আমরা এই শক্তি বুঝাইতেছি না, কিন্তু বুদ্ধির শক্তি, হ্যাঁ, বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি প্রভাব যার, এই খলিলুর রহমান সাহেবের। সবচেয়ে বেশি ক্ষমতাবান মন্ত্রী এই খলিলুর রহমান। দেখেন, ভারত, চীন এবং আমেরিকা, এই তিনটা দেশকে নিয়ে কে খেলতেছে বিএনপির মধ্য থেকে? এই খলিল সাহেবই তো খেলতেছে এবং স্মার্টলি খেলতেছে। একবার চিন্তা করেন তো, খলিল সাহেবের জায়গায় যদি অন্য কেউ থাকতো এই গেমটা খেলতে পারতো? নিশ্চয়ই পারতো না। দেখেন, এই যে তারেক রহমান সাহেব বিদেশ থেকে যখন আসলো,
আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়ার অনেকগুলা পত্রিকায় নিউজ হয়েছে, বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে কথা হয়েছে যে উনি আসার আগে কি জানি কথা দিয়ে আসছে, ওনাদের কাছে কথা দিয়ে আসছে। এগুলো নিয়ে আমরাও আলোচনা করছি, কিন্তু তারেক রহমান সাহেব ধৈর্য সহকারে শুনছে, এইসব কথার কোনো জবাব দেয় নাই। সময় নিতেছিল ভাই, সময় নিতেছিল, ধীরে ধীরে নিজের কন্ট্রোলে নিয়ে আসছে, যার জন্য এখন কঠিন কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারতেছে। যেমন এই যে ছুপ্পু সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিল, ছুপ্পু সাহেব কিন্তু একটা ইন্টারভিউ দিছে, আবার এখান থেকে বাইরে হইয়া ওই অডিও কলের ইন্টারভিউ মধ্যে না উনি খুব প্রাউড ফিল করতেছে। কেন প্রাউড ফিল করতেছে? উনি অহংকার নিয়ে বলতেছে আমি কোনো অন্যায় করি নাই, আমি ন্যায়ের পথে ছিলাম, আমি তিনটা সরকার চালাইছি। কথা তো সত্যি ভাই, উনি আওয়ামী লীগের আমলেও রাষ্ট্রপতি ছিল, ডক্টর ইউনূসের আমলেও উনি রাষ্ট্রপতি, আবার দেখেন এই 5 মাস বিএনপির আমলেও উনি রাষ্ট্রপতি, 3টা সরকার চালাইছে। উনি বলতেছে ইতিহাসে এটা লেখা রাখা উচিত। হ্যাঁ, ইতিহাসে লেখা রাখবে ভাই। একজন রাষ্ট্রপতি যত বড়ই অন্যায় করুক না কেন, ওনার নামে কোনো মামলা হয় না ভাই, কোনোদিনই মামলা হবে না, হইতে পারে না, এটাই আমাদের সংবিধানে আছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতির বাইরে মিছিল মিটিং হইতেছে, অনেক রকম প্রতিবাদ হচ্ছে, অনেক ইতিহাস আবার সামনে আসতেছে। ওনাকে গ্রেফতার করার দাবি অলরেডি উঠে গেছে। সরকার এখন একটা প্রশ্নের মুখে, যে শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিল, যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ড চালাইছে, ওরই রাষ্ট্রপতি, তার কোনো বিচার হবে না। উনি যখন দুদকে ছিল তখন কি কি অন্যায়গুলো করছে সেগুলো সামনে আসতেছে। যাই হোক, বিএনপি সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষায়। কিন্তু এখন এমন একটা কথা বলুন আপনাদের সঙ্গে, যেটা নিয়ে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু এই ছাড়া অন্য কোনো রাস্তা খোলা আছে কিনা আমার সন্দেহ। আমার তো মনে হয় আর কোনো রাস্তা খোলা নাই। যদি এই রাস্তায় হাঁটা যায় ভাই, দেখেন অনেক কিছুরই কিনারা পাবো আমরা। আমরা এখন মাছ দরিয়াতে ভাসতেছি, মাছ দরিয়ায়। এই মাসে জুলাই নিয়ে কথা বলার কথা, এই মাসেই তো সিদ্ধান্ত হওয়ার কথা জুলাই কি হবে। মাস তো শেষই হয়ে যাচ্ছে, আজকে 24 তারিখ। কারণ কি জানেন, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই যে গাজী সাহেবের ঘটনাটা। এই ঘটনাটা না কিছুটা পিছায় দিছে ভাই, কিছুটা পিছায় দিছে। আর ভনিতা না করে এখন খুইলা বলতেছি, দেখেন রাষ্ট্রপতি তো এখন বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি আমাদের মাননীয় স্পিকার, উনি আপাতত 3 মাসের জন্য আছে। এই 3 মাসের আগেও হইতে পারে, মানে 3 মাসের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি লাগবে, একজন নতুন প্রেসিডেন্ট লাগবে। কাকে বানাবেন বলেন তো? অনেকের কথা শোনা যাচ্ছে, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রাখাই আমি বলতেছি, ওনারা বিএনপির সাথে জড়িত, অসুবিধা নাই। কিন্তু এই পদটাতেও অরাজনৈতিক পদ, এই প্রেসিডেন্টের পদটা, এখানে অরাজনৈতিক মানুষই আসা উচিত। কিন্তু সে অরাজনৈতিক মানুষটা কে, কাকে আনবেন? এর মধ্যে শোনা গেছে একজন সচিবের নাম, আমরা অনেকেই চিনি না, আপনি চিনবেন কিনা জানি না, আমি তো চিনি না। তার মানে কি জানেন, দেশের মানুষই চিনে না। ওনাকে বিদেশে চিনাইতে তো ভাই 5 বছর পার হয়ে যাবে, কারণ ওই সচিবকে আমরাই চিনি না। তার মানে কি চেনা মুখ আনতে হবে। চেনা মুখের মধ্যে অনেকেই আছে, বিখ্যাত মানুষ আছে এই বিএনপির মধ্যে। কিন্তু আরেকজন আছে যাকে পৃথিবীর সবাই চিনে, আমাদের ডক্টর ইউনূস স্যার। 18 মাস তো লড়াই করছে ভাই, 18টা মাস। কোন টাইমে আসছে খেয়াল করে দেখেন, 5, 6, 7 বাংলাদেশের কি অবস্থা ওর মধ্যে আসছে। 18 মাস বৈশা থাকে নাই তো ভাই। কোথায় গুম হয়েছে সে গুম কমিশনার করছে, বিচার বিভাগের জন্য বিচার বিভাগ কমিশনার করছে, এবং এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল সেটারও বিচার করছে, রায়ও আনছে। ক্যান্টনমেন্টের ভিতরের আসামি বাইরে আইনা বিচার করছে, ওই যে এসি বাসের মধ্যে আইনা বিচার করছে, সে বিচারও তো আরম্ভ করছে। যারা ভাইগা যাবার ভাইগা গেছে, কিন্তু যারা ধরা ফেলাইছে এবং ওদের সঙ্গে মোকাবেলা করছে, একদম চোখে চোখ রাখা ওদের সঙ্গে যেসব শর্ত ছিল সব ভাঙ্গা চুরা চুরমার করে দিয়া চীনের রাস্তায় চলে গেছে, পাকিস্তানের রাস্তায় চলে গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দলিলপত্র কইরা ফেলাইছে নির্বাচনের 3 দিন আগে। তার মানে কি, যে পথে নিয়ে যাচ্ছিল বাংলাদেশকে, বর্তমান সরকারও কিন্তু ওই পথেই যাচ্ছে। যেহেতু ওই পথেই যাচ্ছে, আপনারা তো দেখছেন চীনের মধ্যে একটা বিজনেস মিটিং করছিল আমাদের তারেক সাহেব, ওইখানে আশিকুর রহমানকেও কিন্তু ডাইকা নিয়ে গেছে, ওনার সঙ্গেই গেছিল ওই আশিকুর রহমান। ওই আশিকুর রহমান ইউনূস সরকারের আমলে যে পদে ছিল, ওই পদেই তো এখনো আছে বিএনপির সাথে। বিশ্বের যত কূটনৈতিক আছে বাংলাদেশে বা বিদেশে, তাদের সঙ্গে কে যোগাযোগ করতেছে? খলিল সাহেব যোগাযোগ করতেছে। অন্য মন্ত্রী মিনিস্টারের তো এই দায়িত্ব নাই। তার মানে কত কঠিন দায়িত্ব পালন করতেছে খলিল সাহেব, যার জন্য বললাম সবচেয়ে প্রভাবশালী এই খলিল সাহেব। তার মানে কি, 18 মাস এই সরকার যতটুকু আগায় নিয়ে গেছে ওইখান থেকেই তো শুরু হয়েছে, তাই না? তাহলে ডক্টর ইউনূস স্যারকে কেন রাষ্ট্রপতি বানানো হবে না? উনাকে তো আইনা বসানো উচিত। হ্যাঁ ভাই, উনাকে আইনা বসানো উচিত। এই সুযোগ হাতছাড়া করেন না। হ্যাঁ, আমি বিএনপির ভাই ব্রাদার সবাইকে বলবো, এবং আমি জামাত ইসলামকে বলবো, এনসিপি কে বলবো, ওই কিংস পার্টি এনসিপি তাদেরকে বলবো, সবাই মিলা উনাকে আবার ধরেন, উনাকে বলেন আপনি রাষ্ট্রপতির পদে বসেন। হ্যাঁ ভাই, ওই চেয়ারে উনাকে বসায় দেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বিশ্বাস এটুক, প্রবাসী ভাই বোনেরা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করে, মন থেকেই পছন্দ করে। উনি যদি রাষ্ট্রপতি হয়, প্রবাসী ভাই বোনেরা খুশি হবে এবং রেভিনিউ আরো বাইরে যাবে ভাই, 2 গুণ বাইরে যাবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দেখেন, একটু চিন্তা করেন, কোনো কারণে যদি প্রেসিডেন্ট হয়ে যায় আমাদের ডক্টর ইউনূস স্যার, কত বড় সুযোগ পাচ্ছে এই বিএনপি। কি সুযোগ? উনারা যদি না করছে হ্যাঁ বলার সুযোগটা পাবে, কারণ প্রেসিডেন্টের ওই ক্ষমতাটা তো আছে। উনি যদি বলে, হ্যাঁ চেয়ারে বসে যদি ডক্টর ইউনূস স্যার বলে মানে কি, অবশ্যই বলবে যে জুলাই সনদপত্র ওকে ডান, এই জুলাই সনদপত্র স্বীকৃতি দিলাম, গণভোটের রায় আমি ঘোষণা দিলাম। প্রেসিডেন্ট হিসেবে যদি ঘোষণা দিয়ে দেয়, কেউ আটকাইতে পারবে? এতে দেখেন বিএনপি সম্মানটাও রক্ষা হলো। ওনারা যে না করছে, এখন বলতে পারবে এই যে আমাদের প্রেসিডেন্ট তো হ্যাঁ বলে দিচ্ছে, অসুবিধা কি? তাতে হবে কি জানেন, পুরো দেশটা একটা জায়গায় চলে আসবে। 5 বছরের গ্যারান্টি মিনিমাম এই সরকারের কেউ হিলাইতে পারবে না।
না যদি ডক্টর ইউনূস স্যার থাকে রাষ্ট্রপতি এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, আর জামাত ইসলাম ভাই দুই হাতে সাপোর্ট দিবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, দুই হাতে সাপোর্ট দিবে, এনসিপিও সাপোর্ট দিবে। তাতে হবে কি জানেন, পুরো দেশটা একটা জায়গায় চলে আসবে। ওই যে আমরা বলতাম না জাতীয় সরকার, এটা আনঅফিশিয়ালি জাতীয় সরকার হয়ে যাবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এস আলমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়, অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা। তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তৎকালীন সময়ে একটা বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়েছিল সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে। সেইখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এরকম নানান কল্প কাহিনী তৈরি করে রিপোর্ট দিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল, বিএনপি জামাত সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছিলেন যিনি, তার মূল হোতা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংকে এস আলমের দালাল হিসেবে, দেখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়া এটা অন্যায় নয়। তিনি কিভাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন, কিভাবে পরিচালক হলেন? চট্টগ্রামে একটা ভুয়া কোম্পানি বানিয়েছে এস আলম গ্রুপ, ওই ভুয়া কোম্পানির পরিচালক বানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নামমাত্র, তারপরে তাকে বসিয়েছে। এর মানে কোনো ব্যবসায়িক না, এস আলমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতে এই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসুক, তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন, তার অন্যতম মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথা স্পষ্ট, কঠিন বার্তা, যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পারেন, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন। তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারেও সম্মান পাবেন, তিনি ডিভিশন পাবেন। কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতি পদ চলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যায়। অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ এই বার্তাটা দিয়েছে রাজপথে নেমে। আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে পারে। যদি জামাত এনসিপি এখানে আপোষ না করে বিএনপির সাথে, জামাতকে এমনিতে খুশি করার চেষ্টা করা হয়েছে। জামাতের প্রশংসা অযাচিতভাবে, বিরোধী দলের প্রশংসা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে আছে, যেটা সম্পূর্ণ আননেসেসারি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, সেখানে তিনি কি করেছেন, কি তার গুণকীর্তন, বিরোধী দল ভালো কাজ করছে, অমুক তমুক, এগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। অথচ তিনি এইসব বয়ান নিয়ে এসেছেন। এটা একটা ফাজলামি। তো দর্শক, তো এগুলো এই যে বিরোধী দল তারাও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখছে, তার ভূমিকা পালন করছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে না। এগুলো বলে বিরোধী দলকে আশা করি থামানো যাবে না। আমিরে জামাত সাথে সাথে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা চমৎকার। তবে এখানে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে আমিরে জামাত যেভাবে প্রেস ব্রিফিং করেছেন। তিনি আমিরে জামাত, তিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী প্যারালাল, যে তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, কারণ কিন্তু অল্পের জন্য হতে পারেননি, এরকম একটা ভাব তার। অথচ তিনি দাঁড়িয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড কি দৃষ্টিকটু, কোনো রুচি নাই, কিছু না, কি হাবিজাবি লেখছে, এগুলো ক্যামেরায় তো আসে না, বোঝা যায় না। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সংবাদ সম্মেলন করে, এদের রুচি কি জামাতের প্রেস উইং এর আমি বুঝি না। প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে অথবা শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে শিক্ষা নিতে পারে না। প্রেস ব্রিফিং অথবা মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী তাদের অফিসে যে প্রেস ব্রিফিং করেন, এটাও তো স্মার্ট। ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা প্রেস ব্রিফিং করে না, এটা পরিবর্তন করতে হবে। প্রেস ব্রিফিং করার জন্য চেয়ার থাকতে হবে, চেয়ার। ওরকম অ্যাটলিস্ট আমিরে জামাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস ব্রিফিং করবেন না, এটা মানায় না। তিনি বসে বসে প্রেস ব্রিফিং করবেন এবং সাংবাদিকদের বসার জন্য বা দাঁড়ানোর জন্য পর্যাপ্ত স্পেস থাকবে এবং সুন্দর মাইক্রোফোন সিস্টেম থাকবে এবং মাইক্রোফোন রাখার জন্য জায়গাও থাকবে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড, এটা একটা দিলেই হলো না, এগুলো কনসিডার করার, বিবেচনা করার থিওরি আছে।
আপনি পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে বক্তব্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার বক্তব্য যাতে ক্লিয়ার শোনা যায় এবং যিনি বক্তব্য দিবেন তার চেহারার দিকে যেন ফোকাস করে, অযাচিতভাবে আশেপাশের অপ্রয়োজনীয় কোনো লেখার প্রয়োজন নেই। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ প্রেস ব্রিফিং হলে সেখানে প্রেস ব্রিফিং এর বিষয়বস্তু পিছনে বড় ব্যানারে লেখা থাকবে। দিস ইজ স্মার্টনেস। কিন্তু স্বাভাবিকভাবে এক কালারের ব্ল্যাক কালার বা যে কোনো একটা স্মার্ট কালার যেটা মানুষের চোখে বিরক্তিকর লাগে না, এরকম একটা কালার দিবে, তারপরে বসে বসে সংবাদ সম্মেলন করবে, একটা ভাব থাকবে। অথচ আমির জামাত একদম একদম সাধারণ গ্রাম্য নেতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে এবং বক্তব্য দেওয়ার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ এটা যথেষ্ট স্মার্ট ছিল না, এটা পরিবর্তন করতে হবে। কিন্তু তার বক্তব্যটা ছিল চমৎকার। তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন, শুকরিয়া করেছেন যে না এবার তার বিদায় হলো। এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু দেরিতে হলো তার বিদায় হলো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।